জটিল সময় সামনে আসতে পারে। মানে অন্যান্য বছরের চাইতে এই বছর যে খুব কিছু ডিফারেন্স হলো তা হলো না। মাঝে একটু আমরা ডিফারেন্সের একটা লক্ষ্য দেখেছিলাম, কিংবা এইবারও দেখা গেল 25 থেকে 50% বেশি ভাড়া নেওয়া হয়েছে। মন্ত্রী বলেছেন খুব স্বস্তির যাত্রা হয়েছে, মন্ত্রী বলেছেন ভাড়া কেউ বেশি আদায় করছে না, কিন্তু ভাড়া বেশি আদায় হয়েছে, বিশাল যানজট হয়েছে, প্রচুর দুর্ঘটনা হয়েছে, মানে স্বস্তিদায়ক ছিল না। কি বলবেন? অস্বীকার করার প্রবণতা, ডিনায়াল খুবই খারাপ। আমার কাছে সবসময় মনে হয় রাজনীতিবিদদের এই ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সমস্যা যদি থাকে, সমস্যাটা অ্যাকসেপ্ট করে সমাধানের প্রতিশ্রুতি বা সমাধানের চেষ্টা বা ইচ্ছা, এইটা মানুষের কাছে প্রকাশ করাটাই হচ্ছে রাজনীতিবিদের কাজ। সমস্যা তো তৈরি হবেই, সমস্যা থাকবেই, সমস্যার সমাধানের জন্যই তারা এসেছেন এবং সেই সমাধানের চেষ্টা বা ইচ্ছা তাদের আছে, যেটা বোঝা যায় যদি সমস্যাকে তারা স্বীকার করেন। কিন্তু কেউ যদি ডিনাই করেন যে না এটা নাই, হয় নাই, সব ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এটা রাজনীতিবিদদের ভুল। তো বেশি ভাড়া আদায় করা হয়েছে, তবে হয়তো মানুষের সহ্যের মধ্যেই ছিল, উচ্চবাচ্য কম হয়েছে, লোকজন খুব একটা প্রতিবাদী হয় নাই অন্যান্য। আপনার ঈদ কেমন গেছে? আমার ঈদ গিয়েছে মোটামুটি। যেটি আমি দুঃখ পেয়েছি সেটি হচ্ছে যে গরুর হাটের গরু আমি বাধা দেখেছি মেট্রো রেলের পিলারের সাথে, এটা আমি দুঃখিত হয়েছি। এই কারণে যে যথেষ্ট জায়গা থাকার পরেও মেট্রো রেলের পিলারের নিচে বা মেট্রো রেলের স্টেশনের নিচে গরু বেঁধে রাখাটা আসলে ঠিক হয় না, এটা ভুল হয়েছে। এবং সেইটিকে আবার বৃষ্টি পড়েছে তাই নিচে রেখেছি বা এই ধরনের কথা বলাটাও সঠিক হয় না। এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে অবহেলা এক ধরনের, এটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও হয়েছে আর কি। এবং এটা হওয়াতে ওই রাস্তাটাতে যানজট তৈরি হয়েছিল, বিরাট সমস্যা তৈরি হয়েছিল। আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে সিটি কর্পোরেশন, আমি যদি ঢাকায় থাকি, ভালোই কাজ করেছে। একটা বিষয় মনে রাখতে হবে যে এই ঈদটা 3 দিনের কোরবানির ঈদ, ফলে আপনি হয়তো আগের দিন রাতে সমস্ত আবর্জনা পরিষ্কার করেছেন, কিন্তু দ্বিতীয় দিনে যারা কোরবানি দিয়েছে বিভিন্ন স্পটে, কারণ দ্বিতীয় দিনের কোরবানিগুলি সারা ঢাকা শহরে হয় না, তো এইসব ক্ষেত্রে বিভিন্ন স্পটে দেখা গিয়েছে যে ময়লা ফেলে দিয়ে গেছে লোকজন। ময়লা ফেলার জন্য সিটি কর্পোরেশনগুলি লক্ষ লক্ষ ব্যাগ, বায়োডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে বিনামূল্যে। আমি যেমন পেয়েছিলাম 2টা, আমি সেই ব্যাগটা ব্যবহার করেছি। কিন্তু আপনি ময়লার ভাগাড়ে গেলেই দেখতে পারবেন যে এই ব্যাগগুলি আসলে কোথায়, এই ব্যাগের মধ্যে ভরে কেউ ময়লা ফেলে নেই, ব্যাগগুলি রেখে দিয়েছে ভবিষ্যতে ব্যবহার করবো অন্য কোনো মূল্যবান আবর্জনা ফেলার জন্য। মানুষের যে এই অবিশ্বাসকারিতা, মানে এক ধরনের কার্যকারণ না বুঝে যে এক ধরনের কাজ তারা করেন, এইটা খুব কষ্টকর হয়েছে। কারণ এত ব্যাগ আমরা কোথাও কোনো ডাম্পের মধ্যে কোনো এরকম অনেক অনেক ব্যাগ, হলুদ ব্যাগ পাওয়ার কথা ছিল, বা যেসব রঙের ব্যাগ দেওয়া হয়েছে যেখানে সিটি কর্পোরেশনের সিল দেওয়া আছে, কোথাও দেখা যায় না। আর সিটি কর্পোরেশন ইলিকুইপড এখনো এই ধরনের উচ্চ আবর্জনা যেসব দিনে তৈরি হয় সেই সব দিনে পরিষ্কার করার জন্য তাদের যথেষ্ট পরিমাণে যানবাহনের অভাব আছে, ফলে এইটা হয়েছে। কিন্তু যেটা আমার কাছে মনে হয়েছে, একটা বিষয় ভালো লেগেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু শহরের বাসিন্দা, উনি নগর দেখার জন্য বের হয়েছিল এবং আবর্জনা দেখলে তিনি উষ্মা প্রকাশ করেছেন, এটা ভালো এক ধরনের তদারকি। 2 জনকে তো সাসপেন্ড করেছেন। কিন্তু ওই যে একটা বিষয় যে সাসপেন্ড হয়েছেন হয়তো, কিন্তু আসলে কোনো প্রশাসকের পক্ষে বা কোনো কারো পক্ষেই পুরো ঢাকা শহরে একেবারে নিশ্ছিদ্র ময়লা পরিষ্কার করা খুবই কঠিন, কারণ 3 দিনের ঈদ। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার আছে, সিটি কর্পোরেশনের ট্রাকগুলির মধ্যে কিছু ট্রাক আছে যাদের খোলা আর কি, এবং সিটি কর্পোরেশনের কিছু ডাস্টবিন আছে যেগুলি হচ্ছে রাস্তার উপরে রাখে, যেখানে মূল ট্রান্সফার স্টেশন নাই, সেখানে বড় বড় কতগুলি লোহার ডাস্টবিন আছে যেগুলিকে পেছন থেকে ক্রেন দিয়ে তুলে ট্রাকের উপরে বসানো হয়। এগুলি তোলার সময় ওইখানে যে ময়লা তোলা হয়েছিল ওগুলো আবার বাইরে পড়ে, যেতে যেতে এগুলো আবার ময়লা ছিটাতে যায়। আজকেও আমি ঢাকা শহরে দেখেছি রাস্তার উপরে এরকম হয়েছে সিটি কর্পোরেশনের ট্রাক। এই উন্মুক্ত ট্রাকগুলি খুব অসুবিধাজনক, ফলে ঝামেলা আছে। তবে আমার কাছে মনে হয়েছে যে অতি কথনের যে কথাটি বলেছেন, কিছু কিছু জায়গাতে আসলে মানে কিছু কিছু কথা হয়েছে যে যেমন কোনো অস্বস্তি নাই, কোনো দাম বেশি অস্বস্তি ছিল, কিন্তু অস্বস্তিবিহীন বাংলাদেশ এত দ্রুত যদি কেউ উপহার দিতে পারবেন বলে মনে করেন বা পারা যাবে বলে মনে করেন, সেটা সঠিক না। অস্বস্তিবিহীন বাংলাদেশ উপহার দিতে গেলে একটা দীর্ঘ পরিকল্পনার দরকার আছে, এবং ধীরে ধীরে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম এইভাবে আসলে অস্বস্তিবিহীন বাংলাদেশ দেয়া যাবে। এক রাতের মধ্যে অস্বস্তিবিহীন বাংলাদেশ উপহার দেওয়া খুব কঠিন। কেমন গেল? হ্যাঁ, ব্যক্তিগতভাবে খারাপ যায় নাই। গ্রামে গেছি, গ্রামেও দেখলাম যে সার্বিক পরিস্থিতিটা কি সেখানে।
যেটা যে আলোচনাটা ওইটাতে বলি যে অস্বস্তি মানুষের বা ভোগান্তি শতভাগ দূর করা যাবে, এটা হয়তো যাবে না, কিন্তু সরকার বা প্রশাসনের কাজ হচ্ছে যতটা সম্ভব এটাকে মানে কমিয়ে আনা, মানুষের ভোগান্তি এবং অস্বস্তিগুলো যেন কমতে থাকে বা কমার মতো পরিস্থিতি তৈরি করা। এবং এই জন্য সরকারি সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা দুটোই কিন্তু মানুষের জীবনে প্রভাব ফেলে। কী সিদ্ধান্ত আপনি নিচ্ছেন এবং কী সিদ্ধান্ত আপনি নিচ্ছেন না। এক্ষেত্রে এবারে ঈদে আমি যেটা দেখলাম যে দুটো জিনিসে শোচনীয় ধরনের ব্যর্থতা আছে সরকারের। একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায়, হাট ব্যবস্থাপনায় এবং ঈদ যাত্রায়। এই জায়গায় কিন্তু সরকার যে বিশেষত যিনি ঈদ যাত্রার ক্ষেত্রে যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি গত ঈদেও আমরা দেখেছি তিনি আসলে সকল দোষ যাত্রীদের দেন। সাধারণত তিনি বলে থাকেন যে যাত্রীরাই বেশি ভাড়া দিয়ে যেতে চায় বা যাত্রীরা আগের চেয়ে কম ভাড়া দিচ্ছে, এরকম অভিযোগ তিনি করেছেন, যেটা বাস্তবতার সাথে মিল নাই। এবার তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যাত্রীরা যদি, বিশেষত ট্রেনের ক্ষেত্রে যাত্রীরা যদি পরে আসে, এটা সরকার কি করবে বা রেল কি করবে? অথচ আমরা দেখলাম বিভিন্ন যাত্রীদের প্রতিক্রিয়া যে যারা টিকিট কেটেছে তারা কিন্তু উঠতে পারছে না, ট্রেনে দাঁড়িয়ে আছে, উঠতে পারছে না। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে যেটা পরিস্থিতি বা সিচুয়েশন স্বীকার না করার একটা প্রবণতা এবার আমরা দেখলাম। এবং মন্ত্রী মহোদয় গত 2 ঈদেই কিন্তু মানে বিলো দি অ্যাভারেজ পারফর্ম করেছেন। সবচেয়ে যেটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে, বিশেষত ঢাকায়, এটা হচ্ছে হাটে এবার বেসুমার চাঁদাবাজি হয়েছে, মানে বিচিত্র ধরনের চাঁদাবাজি। এটা নিয়ে যমুনা টেলিভিশন বা অন্যান্য অনেক টেলিভিশন নিউজও করেছে। 5 জেলায় তারা হিসাব দিয়েছে যে 108 কোটি টাকা একদিনে 5 জেলার হাটগুলো থেকে তারা জরিপ করে দেখেছে 108 কোটি টাকা চাঁদা উঠেছে। যারা ইজারা নিয়েছেন তারা চাঁদাবাজির সাথে জড়িত, আর রাজনৈতিক দলের নেতাকর্মীরা, মানে সরকারি দলের নেতাকর্মীরা তো আছেই। এবং এটা বিবিধ ফর্মে, হাটের ভেতরে গরু ঢোকানোর পরেও আপনি গরু নামানোর জন্য যে ওখানে যেহেতু বৃষ্টি হয়েছে, ফলে বালু দিতে হয়েছে, বালু দিয়ে জায়গাটা ভরাট করতে হয়েছে, এই বালুর জন্য টাকা নেওয়া হয়েছে আপনার যারা গরু নিয়ে এসছে তাদের কাছ থেকে। দিয়াবাড়ির হাটে এবার ঢাকায় সবচেয়ে বাজে হাট ব্যবস্থাপনা হয়েছে দিয়াবাড়ি, যে হাটটা অনেক বড় একটা হাট। এবং এখানে যাকে ইজারা দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা, আমি মনে করি যে তার ইজারাদারের লাইসেন্স বাতিল করা উচিত। আমি দেখলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে যারা এবার নানা ধরনের অপকর্ম করেছে ইজারাদারদের মধ্যে, তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। এবং 1 নম্বর কালো তালিকাভুক্ত করা উচিত এই ইজারাদারকে। কেন? কারণ তিনি প্রথমত, আমরা তো এই যে মেট্রোর কথাটা আসলোই, যে একটা রাস্তা, এত সুন্দর একটা মেট্রো, এবং এটা আমরা বিদেশি ঋণ নিয়ে করেছি, সেটার আইল্যান্ডের ফুল থেকে শুরু করে, বাগান থেকে শুরু করে, ওই যে রেলিং, এগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে ইজারা বসানোর কারণে। এবং এখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গিয়ে কিন্তু মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন এর বৃষ্টির কারণে এসছে, কিন্তু স্বেচ্ছাসেবক দলের ওই নেতা কিন্তু বলেছেন আমি এখানে ইজারা নিয়েছি, মানে সিটি কর্পোরেশনের জন্য টাকা নিয়েছে। তাহলে এখানে তো ইজারা পড়ার কথা না। বৃষ্টি যে হবে এটা আপনি জানেন, তাহলে আপনার উচিত ছিল ওই হাটের ভেতরেই সেরকম ত্রিপল দিয়ে ব্যবস্থা রাখা, কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়নি। এবং যেটা মানে হাটের যারা ব্যাপারী, তারা যে অভিযোগটা করেছে সেটা খুবই ভয়াবহ, যে প্রত্যেক ব্যাপারীর কাছ থেকে গরু ধরে ধরে মাথা পিছু 1000 টাকা করে চাঁদা নিয়েছেন উনি, এই ইজারাদারের লোকজন। অর্থাৎ 2.5 লাখ গরু ঢুকেছে এবার দিয়াবাড়ির হাটে। 2.5 লাখ গরু, তার মানে 20 থেকে 25 কোটি টাকা, যেটা কোনো ধরনের আপনার কোনো এখতিয়ার নাই, সেই 20-25 কোটি টাকা আপনি এখান থেকে মানে চাঁদাবাজি হিসেবে নিয়েছেন। এবং এটার একটা তদন্ত হওয়া উচিত এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। বর্জ্য ব্যবস্থাপনায় আজকেরও পত্রিকায় আমি দেখলাম যে ঢাকার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু বর্জ্য রয়ে গেছে। এবং এই ক্ষেত্রে একজন প্রশাসক বলেছিলেন 8 ঘন্টার মধ্যে তিনি অপসারণ করবেন, আরেকজন বলেছিলেন 12 ঘন্টার মধ্যে। গত বছর যখন অন্তর্বর্তী সরকারের আমলে দুর্বল একটা সরকার ছিল, তখনও কিন্তু আমরা মোটামুটি সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার একটা স্বস্তিদায়ক অবস্থা দেখেছিলাম। এবার এই 2 প্রশাসক কিন্তু সম্পূর্ণভাবে এখানে ব্যর্থ হয়েছেন। আপনি 2 কর্মকর্তাকে অপসারণ করলেন, কিন্তু এই কর্মকর্তারা তো অন্তর্বর্তী সরকারের ওই প্রশাসকদের অধীনে কাজ করেছিল, তখন কেন এই সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? কারণ হচ্ছে সার্বিকভাবে যখন আপনি, যেমন একটা জিনিস বর্জ্য ব্যবস্থাপনার মানে বর্জ্য থেকে যাওয়ার একটা বড় কারণ, এবার অদ্ভুত একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার, যে সিটি কর্পোরেশনের কর্মচারীরা যাদেরকে বিভিন্নভাবে ওই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং রাজনৈতিক বিবেচনা নিয়োগ দেওয়া হয়, তারা আসলে মানুষের কাছ থেকে মাংস চাঁদাবাজি করেছে। বাড়িধারার নিয়ে নিউজ হয়েছে যে আপনার ওখানে যখন যারা গেছে তারা বলেছে মাংস না দিলে আমরা এখান থেকে বর্জ্য সরাবো না। এবং এটা অনেক জায়গায়। তার মানে প্রশ্নটা আরো গভীর, যে যেখানে বর্জ্য সরে গেছে সেখানে কি আপনারা চাঁদাবাজি করেছেন, এটা তো আর কেউ ধরলো না। নিশ্চয়ই সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। একটা জায়গায় চাঁদাবাজির মানে লেনদেনটা হয় নাই বলে বর্জ্যগুলো থেকে গেছে, সেটা নিয়ে রিপোর্ট হয়েছে। তো যেগুলো আপনার সরে গেল বর্জ্য, সেখানে কি ঘটনা ঘটেছে। এই যে মাংস চাঁদাবাজি পর্যন্ত, আমরা একটা ধর্মীয় উৎসবকে এই জায়গায় নিয়ে গেলাম, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এবং এই দলের এই লোকদের এই খাই স্বভাব,
এটার বিএনপিকে লাগাম টানতে হবে। এটা একেবারে একটা মানে ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে সারা দেশে। হাটগুলোতে এবার আমরা এটা চূড়ান্ত একটা ইয়ে দেখলাম, এবং সবচেয়ে বড় যেটা, সারা দেশে বিএনপির লোকজন ছাড়া কেউ হাট পেল না, মানে ওপেন বিডিং হলো না। এবং সরকার এখানে আপনার রাজস্ব হারিয়েছে অনেক। যেমন কেরানীগঞ্জের আপনার একটা উদাহরণ আমি দেখলাম পত্রিকায়, ওখানে 9টা হাট বসেছে। সেই 9টা হাটে গত বছর যা আপনার ইজারার মারফতে যে আপনার রাজস্বটা সরকার পেয়েছিল, তার চেয়ে এবার 2 কোটি টাকা কম পেয়েছে এই রাজনৈতিক বিবেচনা দেওয়ার কারণে। চিটাগাংয়ে মেয়াদোত্তীর্ণ মেয়র সাহেব 5টা হাট, বড় বড় হাট, তার দলীয় নেতাকর্মীদেরকে কোনো রকম বিডিং টিডিং ছাড়া দিয়ে দিয়েছেন। 300 ফিটের হাটের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আছে। সারা বাংলাদেশে এই হাটগুলোর ক্ষেত্রে এই অভিযোগগুলো আছে, অর্থাৎ সরকার রাজস্ব হারিয়েছে। আবার হাসিলে যা আপনার নেওয়ার কথা তার চেয়ে বেশি আপনি নিয়েছেন। একদিকে বেশি চাঁদাবাজি করেছেন, অন্যদিকে আপনি সরকারকে টাকাও কম দিয়েছেন, রাজস্বও কম দিয়েছেন। এই সার্বিক অব্যবস্থাপনাটা এবার সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই। তার রাজনৈতিক যারা নেতাকর্মী আছে তাদেরকে একটা ঈদ উপলক্ষে কিছু বাড়তি কামাই করতে দেওয়ার যে সরকারের যে নিয়ম, প্রশাসকরা যে ঘুরে বেড়ালেন, ঘুরে যাবার পরে বললেন যে সব ঠিক আছে, কত করে কিন্তু সমস্যা সব তো হয়নি। আমরা তো আর নিউজেই দেখলাম, রিপোর্টে দেখলাম সব ঠিক নাই। সোশ্যাল মিডিয়া এগুলোতে ছবি চলে আসছে যে 4 দিন পরেও বর্জ্য আপনার ওঠানো গেল না, কিন্তু এটা তো গত বছরও ঠিকঠাক ছিল, মোটামুটি ঠিকঠাক ছিল। এখন এর মধ্যে একজন প্রশাসক, অন্তত একজন প্রশাসক দক্ষিণে যিনি, তিনি নির্বাচন করবেন এই ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন। সারা ঢাকা শহরে বিশেষত দক্ষিণের এখান থেকে বেরোলেও তার পোস্টারে সয়লাভ হয়ে গেছে। তার মনোযোগ ওইদিকে বেশি সামনে নির্বাচনে, এবং তিনি কোরবানি নিয়েও কিন্তু আপত্তিকর মন্তব্য করেছেন। তো এই সার্বিক দিক থেকে এখানে দরকার ছিল একজন খুবই স্কিলড এবং যিনি সিটি কর্পোরেশনের মেয়র পদমর্যাদার প্রশাসক হিসেবে দৌড়াতে পারবেন, প্রচুর ছুটতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তাকে এখানে নিয়োগ দেওয়া দরকার ছিল। কিন্তু যেহেতু বিএনপি এই নিয়োগগুলো এক ধরনের প্রাইস পোস্টিং হিসেবে নিয়েছে, যে যাকে মানে এমপিত্ব দিতে পারে নাই কিংবা যাকে একটা আসনের টিকিট দিতে পারে নাই তাকে এই সমস্ত জায়গায় বসানো। আপনি জেলা পরিষদের প্রশাসকদের দেখেন, সারা বাংলাদেশে জেলা পরিষদে যারা প্রশাসক হয়েছে তারা হয় নির্বাচনে হেরেছে, তাদেরকে ওখানে দেয়া হয়েছে, অথবা তারা নির্বাচনে মনোনয়ন পায় নাই, তাদেরকে দেওয়া হয়েছে। এই ধরনের বিবেচনা যখন আপনি দেন তখন জবাবদিহি কমে আসে। এটা কিন্তু খুব সহজেই আমরা, যেহেতু প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউডটা দেখি যে উনি একটা আধুনিক স্মার্ট গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন, এটার সাথে সঙ্গতিপূর্ণ হতো যদি আপনি একটা সার্চ কমিটি করতেন, একটা সার্চ কমিটি করে এই নিয়োগ, সেখানে আপনার দলের লোক আসতে পারতো। দলে যে কোনো যোগ্য লোক নাই তা তো না, কিন্তু একটা সার্চ কমিটির মাধ্যমে যদি আপনি জেলা পরিষদের প্রশাসক এবং সিটি কর্পোরেশনের প্রশাসকগুলো বসাতেন তাহলে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। কিন্তু সবখানে আপনি আপনার মাইম্যানদের বসিয়েছেন বলে অভিযোগ আছে। এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে তিনি কিন্তু এই বিশৃঙ্খলাগুলো আরো বাড়িয়ে চলেছেন। চট্টগ্রামে যখন জলাবদ্ধতা হলো এই কিছুদিন আগে, উনি গিয়ে বললেন যে এগুলো কোনো জলাবদ্ধতা না, এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য এখানে পানি আটকে গেছে। এই যে অস্বীকার করা, এখানেও কিন্তু দিয়াবাড়ির ক্ষেত্রেও তিনি একই কথা বলেছেন যে এটা আসলে বৃষ্টির কারণে এখানে এসছে। তাহলে এখন সঙ্গতিপূর্ণভাবেই প্রশ্নটা আসবে, যেটা ওই সড়ক মন্ত্রী বলেছেন যে সিটি কর্পোরেশন এখানে ইজারার টাকা নিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন। সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, তাহলে এটার দায় কি বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, যাকে আমরা বেশি দৌড়ঝাঁপ করতে দেখছি এই সকল বিষয়ে, তিনি কি এড়াতে পারবেন? এবং প্রশ্নটা আঙুলটা তার দিকেই উঠবে কিন্তু, যে আপনি এই ধরনের দুর্নীতিগুলোর সাথে জড়িত কিনা। জি, জনাব আব্দুল তুষার, একটু অন্যদিকে যাই। পার্বত্য চট্টগ্রামে যিনি মন্ত্রী আছেন, দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন, দেখেছেন। মানে হঠাৎ করে 100 দিন মাত্র গেল, এখনই সরকার তো স্টেবলও হয়নি ভালো করে। এই পদত্যাগ করার পেছনে কি ঘটনা কিছু বলতে পারবেন? পেছনের ঘটনা জানি না, তবে আমি বিষয়টা নিয়ে এক ধরনের শঙ্কিত হয়েছি। শঙ্কিত এই কারণে যে আমার কাছে মনে হয়েছে তার এই শারীরিক দুর্বলতা কিংবা স্বাস্থ্যহীনতার যে অজুহাতটি তিনি দেখিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে এইটা প্রশ্নবোধক। এই কারণে যে মন্ত্রী কি সংসদ সদস্যের চেয়ে বেশি ব্যস্ত থাকেন, আমি সেটা মনে করি না। সংসদ সদস্য বছরে 365 দিন তার এলাকাতে তার খোঁজ রাখতে হয়। মন্ত্রী 2-1 দিন ছুটি ছাটাও পান, কিন্তু সংসদ সদস্যকে কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যস্ত থাকতে হয়। ফলে যদি তার শরীর অসুস্থই হবে তাহলে তো সংসদ থেকে পদত্যাগ করা উচিত, শুধু মন্ত্রিত্ব থেকে কেন। আর পার্বত্য মন্ত্রী হিসেবে পার্বত্য অঞ্চলে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে ব্যাপারটি তাও নয়। সরকার ওই পার্বত্য অঞ্চলে অনেক বেশি মনোযোগী, বাংলাদেশের সকল সরকারি মানে একটা বড় সময় ধরে। আমার কাছে মনে হচ্ছে এখানে অন্য কোনো কারণ থাকতে পারে। এই কারণ হয়তো সাংবাদিকরা আবিষ্কার করে ফেলবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অসুস্থতা যদি অজুহাত হয় তাহলে অসুস্থতার জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিলে অসুস্থতার জন্য সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার একটা অবস্থা তো তৈরি হওয়ার কথা, কিন্তু সেটা তো আর হয় নাই। উনি অসুস্থ অবস্থায় সদস্য থাকতে পারবেন সংসদের, কিন্তু মন্ত্রিত্ব পালন করতে পারবেন না। সেটা এদিকে দেখেন আবার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডে গিয়ে বক্তৃতা করলেন না,
আর কোনো অভয়ারণ্য থাকবে না, সন্ত্রাসীদের জন্যে কোনো অভয়ারণ্য থাকবে না। কিন্তু ঘটনা তো ঢাকাতেও দেখছেন মোহাম্মদপুরে অস্ত্র থেকে ছিনতাই করা হচ্ছে। সলিমপুরের বিষয়টা খুবই অদ্ভুত, যে একেবারে ক্যান্টনমেন্টের মতো একটি অবস্থা, যেখানে কিনা তারা যুদ্ধ করে, লড়াই করে, সন্ত্রাসীরা একেবারে সেই জায়গাটিতে মানে বিষয়টা কি গভর্নমেন্ট কি পারছে না ফর্টিফাই নাকি? করেছে, মানে জায়গাটিকে তারা এক ধরনের ফোর্ট হিসেবে, দুর্গ হিসেবে তৈরি করেছে সলিমপুরের জঙ্গলকে। তো এটা তো খুবই অ্যালার্মিং। এটা তো এরকম অভয়ারণ্য থাকা বাংলাদেশে কোথাও উচিত না। কিন্তু একটা সময় আমরা শুনতাম সুন্দরবনে এরকম একটি অবস্থা আছে, সেখানে দস্যুরা লুকিয়ে থাকে এবং তারা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা সেটাকে তোয়াক্কা করে না। আমরা পার্বত্য অঞ্চলে শুনেছি দস্যুরা থাকে জঙ্গলের ভেতরে এবং তারাও সেখানে আইনের কোনো তোয়াক্কা করে না। আর সলিমপুর একেবারে লোকালয়ের কাছে, সীতাকুণ্ড তো আর এমন অঞ্চল নয় যে দুর্গম এলাকা, সেইখানে এরকম একটা ঘটনা ঘটেছে। তবে আসলে আর কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না। এটা যদি বলেন, আজকে যখন আমি এখানে আসছিলাম এই স্টেশনে, তখন গাড়ির চালক আমাকে দেখাচ্ছিলেন যে শ্যামলী সিনেমা হলের একটু সামনেই দুজন ছিনতাইকারী প্রকাশ্যে একটি গাড়িতে তারা ছিনতাই করার চেষ্টা করছিলেন। তো যদি সন্ত্রাসীদের অভয়ারণ্য সারা বাংলাদেশ হয়ে যায় কোনো কারণে, তাহলে তো আর আলাদা করে অভয়ারণ্যের প্রয়োজন নাই। তো সেই ঘটনাটা একদম চোখের সামনে দেখেছি। ড্রাইভার দেখাচ্ছিলেন, বলছিলেন যে তারা সফল হলো না, কিন্তু তারা চেষ্টা করছিল ঠিক গাড়ির পেছনে দৌড়ে গিয়ে সেখানে ছিনতাই করার জন্য, এবং জ্যাম হলে, সড়কে যানজট হলে তারা এই কাজগুলি করেন। বিশেষ করে অটোরিকশা, সিএনজি কিংবা এই যে আজকালের ব্যাটারি রিক্সা, এইগুলিতে যখন যাত্রীরা থাকেন, তারা নানাভাবে তাদেরকে হেনস্থা করেন, ছিনতাই করেন, ডাকাতি করেন এক ধরনের বলা যেতে পারে। তো যদি এই দিনে দুপুরে সবার চোখের সামনে ঢাকা শহরে এরকম অভয়ে তারা ঘোরাফেরা করতে পারেন, তাহলে তো আসলে আলাদা করে অভয়ারণ্যের দরকার নাই। একটা প্রশ্ন করি আপনার কাছে। গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন সামনে কঠিন গুরুত্বপূর্ণ সময়, হেসে খেলে গেলে দেশের ক্ষতি হবে। আমার ধারণা তিনি তার দলের যারা সদস্য তাদেরকে উদ্দেশ্য করে তিনি এটা বলেছেন, যে হেসে খেলে দিন পার করার কোনো সুযোগ নাই, কারণ আসলে কঠিন সময় আসছে। এই কঠিন সময় যে আসছে, এটা তো কঠিন সময়টা কি বোঝাতে চেয়েছেন? প্রথমত আন্তর্জাতিক যে অবস্থা এখন, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ, অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক সংকোচন, পুঁজিবাদের সংকটের একেবারে নগ্ন চেহারা বেরিয়ে আসা, প্রভাবশালী দেশগুলি, বিশেষ করে যারা অত্যন্ত শক্তিশালী সামরিকভাবে, তাদের নেতাদের এক ধরনের কার্যকারণ জ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন কাজ, এই সব কিছু মিলিয়ে আমাদের মতো দেশগুলির জন্য আসলে সময়টা খুবই বিপদসংকুল। কেননা আমরা চলি কিছু হচ্ছে দানের টাকায়, আর কিছু হচ্ছে পরিশ্রমের টাকায়। আমাদেরকে আমাদের দাতারা দান করেন, ঋণ দেন, অথবা স্বল্প সুদে, স্বল্প শর্তে আমাদেরকে সহায়তা করেন। আর অন্যদিকে আমাদের বিরাট জনগোষ্ঠী বিদেশে অত্যন্ত কঠিন পরিশ্রম করে রেমিটেন্স পাঠান। আর আমাদের রপ্তানি যত বেশি বা কমই হোক না কেন, আমাদের রপ্তানি পণ্যের যে ঝুড়িটা, সেটা খুবই ছোট। আমাদের ডাইভার্সিফাই হয় না এই রপ্তানি পণ্য। ফলে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে উন্নতি করেছি হয়তো, কিন্তু আমাদের অর্থনীতি খুব শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়ায় নাই। এইরকম একটি অবস্থায় যদি সারা পৃথিবীতে তেলের দাম বাড়তে থাকে, যেখানে আমাদের পুরো জ্বালানি আমদানি করতে হয়, অলমোস্ট গ্যাস বাদে আমাদের তরল জ্বালানি পুরোটাই আমদানি করতে হয় বলতে গেলে, এবং যেখানে এখন গ্যাসও আমদানি করতে হচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই করার জন্য যথেষ্ট গ্যাস আমাদের নাই। যদি এইভাবে দাম বাড়তে থাকে, মুদ্রাস্ফীতি হয়, ডলারের বাজার টালমাটাল হয়ে যায়, যেখানে আমাদের মূল রিজার্ভ ডলারে আমরা রাখি, সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে একটা জটিল সময় সামনে আসতে পারে। এবং হেসে খেলে দিন পার করতে গেলে যে এই গরু প্রতি 1000 টাকা চাঁদা আদায় করলে, তাহলে তো এটা মোকাবেলা করা সম্ভব হবে না। স্যার, তুষার আপনার কাছে আসি। মানে উনি যে কথাটা বললেন যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, বিদ্যুতের দাম তো এই মাসেই জুন থেকে বাড়বে। আবার এই IMF এর কাছে 400-500 কোটি টাকা তো চেয়েছে অলরেডি। ব্যাংকিং খাত মানে নতুন করে একটা কাহিনী তুলতে চাইছিল। তারপরে ব্যাংকে কি কি হচ্ছে আজকে তো মানে জল কামান ইত্যাদি ইত্যাদি সব রকম হয়েছে ইসলামী ব্যাংক নিয়ে। মানে কি দাঁড়াচ্ছে কি? নতুন প্যাকেজের শর্ত হিসেবে বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানো হচ্ছে, সবাই বলছেন। পরিচালনা ব্যয় মেটাতে সরকার ব্যাংক থেকে ইতিমধ্যে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন। সব বিলে তাহলে যাচ্ছে কোন দিশে? প্রথমে দীপেন দেওয়ান প্রসঙ্গে একটু বলি। তার বাবা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভারও সদস্য ছিলেন, এই উপজাতি বিষয়ক মন্ত্রী ছিলেন।
তিনি কিন্তু মোটেও স্থানীয় বিএনপি আজকে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে বিশেষত রাঙামাটিতে এই পদত্যাগের ব্যাপারটা নিয়ে চরম অসন্তোষ কাজ করছে, সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে, মানে বিএনপির মধ্যেই তার যারা অনুসারী, এবং তারা পরিষ্কারভাবে যেটা বলছেন যে তিনি মোটেও শারীরিক কিংবা মানসিকভাবে অসুস্থ না, বরং মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে তিনি ধারাবাহিকভাবে সেখানকার স্টেক হোল্ডারদের সাথে, ঢাকার ওই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তাদের সাথে ধারাবাহিক আলাপ আলোচনা চালিয়ে গেছেন যে কি করা যায়, যেহেতু বিএনপির একটা প্রতিশ্রুতি হচ্ছে আপনার রেইনবো নেশন করা, তো সেটার সাথে সঙ্গতিপূর্ণভাবে 31 দফা বাস্তবায়ন কীভাবে করবেন, এটা তিনি দারুণভাবে অ্যাক্টিভ ছিলেন। যেটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে বিএনপির অন্তর্কোন্দলের কারণে তাকে পদত্যাগ করতে হলো, এবং প্রধানমন্ত্রী এখানে আবারও মিসগাইডেড হয়েছেন বলে তার দলের লোকজনই বলছেন। তার সাথে এই মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী, চট্টগ্রামের রাজনীতি অত্যন্ত প্রভাবশালী নেতা মীর হেলাল সাহেব, তাদের একটা দ্বন্দ্ব রয়েছে, এবং এটা নির্বাচনের আগের থেকেই ছিল, এবং এটা কিছুদিন নির্বাচনের কারণে সাময়িক সময়ের জন্য ধামাচাপা পড়েছে, এখন এটা আবার সামনে চলে এসেছে। বিষয়টা যেটা ঘটলো যে আপনার মন্ত্রিসভায় 3 মাসের মধ্যে প্রথম একজন মাইনরিটি মন্ত্রীকে পদত্যাগ করতে হলো, এবং এটা আপনি আটকাতে পারলেন না। তাহলে আপনি যাদেরকে দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের ভোটটা আপনার দিকে নিলেন, এখন তো আর তাদেরকে আপনি ধরে রাখার কোনো চেষ্টা করছেন না, এবং পদত্যাগপত্র কিন্তু প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এবং এই ধরনের ক্ষেত্রে শারীরিক বা মানসিক শারীরিক যে অসুস্থতার কথা বলা হয়, দেখানো হয়, এটা তো সত্য না, এটা আমরা সবাই বুঝি। তাহলে প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র যখন গ্রহণ করেছেন, ঘটনাটা এরকম করতে পারে তিনিই বলেছেন পদত্যাগ করতে সার্বিক পরিস্থিতি ভেতরের কারণে। এখন এটা বিএনপি সিদ্ধান্ত বিএনপি নেবে, কিন্তু এটা আলটিমেটলি যেটা হলো পার্বত্য চট্টগ্রামের মানুষজন, যারা আদিবাসী জনগোষ্ঠী আছে, তারা কিন্তু এক ধরনের প্রতারিত বোধ করতে পারে। আজকে এটা নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া, প্রথম আলো এটা নিয়ে বড় করে একটা রিপোর্ট করেছে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য ভালো হলো না। পার্বত্য চট্টগ্রাম এমনিতে আমরা এটাকে সামলাতে পারছি না। আমাদের উচিত একজন বাংলাদেশপন্থী, ওই কমিউনিটির একজন বাংলাদেশপন্থী মানুষ, যিনি আসলে এই পার্বত্য চট্টগ্রামের সাথে আমাদের যে অ্যাসিমিলেশনের যে ঘাটতি, এটা দূর করবেন। কিন্তু 3 মাসের মধ্যে যখন আপনি একজনকে মন্ত্রণালয় থেকে যাকে চলে যেতে হলো, এটা আসলে সম্পর্ক আরও অবনতি ঘটাবে, মানে বাঙালি জাতির সাথে আপনার আদিবাসী কমিউনিটির সম্পর্কে আরো অবনতি ঘটাবে, বিএনপির প্রতি একটা অবিশ্বাস তৈরি করতে পারে। এর পাশাপাশি সামনে কঠিন সময় যাচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন, যখন তিনি বলেন মনে হয় যে তিনি সকল কিছু সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা তার সরকার সকল কিছু সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু কেউ যেন, ওই যে এর আগে বলেছেন তলে তলে অমুকের সাথে আতাত করছে, মানে কেউ যেন ষড়যন্ত্র করে এগুলো সব ভেস্তে দিতে চাচ্ছে। ঘটনার কি আসলে তাই? আপনি বলেন যে সরকারের একটা মন্ত্রণালয় কি পারফর্ম করছে? একটা কোনো মন্ত্রণালয়? অর্থনীতিতে শোচনীয় অবস্থা, জ্বালানি তেলের দাম আবারও আপনি 2য় দফা বাড়ালেন, যেটা একেবারে না বাড়ানোর যথেষ্ট কারণ ছিল, মানে স্কোপ ছিল, কিন্তু আপনি কমেছে। এবং আপনি কি করেছেন যে এই যে অক্টেনের একটা উদাহরণ দিই, 105 টাকা আপনি আমদানি করেন এবং আপনি বিক্রি করেন 151 টাকায়। এর বাকি এই যে মাঝখানের যে জায়গাটা, এটা হচ্ছে পরিবেশন যে ব্যয়টা, এটা বাদ দিলে বাকিটুকু হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স। সরকার, অর্থাৎ সরকার এটাকে একটা, যেহেতু রাজস্ব ঘাটতিতে আছে, এটাকে একটা রাজস্ব আদায়ের একটা ক্ষেত্র হিসেবে ধরে নিয়েছে। এবং যেহেতু জ্বালানি ছাড়া মানুষ চলতে পারবে না, জ্বালানি, মোবাইল ফোনের বিল, এই যে কিছু যে জায়গা আছে যেগুলো ছাড়া প্রতিদিন মানুষ চলতে পারবে না, সেখান থেকে বেশি বেশি একেবারে অ্যাগ্রেসিভ কায়দার ট্যাক্স ওঠানো, এটা হচ্ছে বর্তমান সরকার একটা হিসেবে নিয়েছে, মানে তার কৌশল হিসেবে নিয়েছে। সামনে বাজেট আসতে যাচ্ছে, বাজেটে আপনি এবার স্মরণকালের সবচেয়ে বেশি 9 লক্ষ কোটি টাকা, 9 লক্ষ কোটি 30 হাজার কোটি টাকা, 9 লক্ষ 30 হাজার কোটি টাকার আপনি বাজেট করছেন। শুনতে খুব ভালো লাগে যে, এবং আমরা আলোচনা করি বাজেট আসলেই অমুক খাতে বরাদ্দ বাড়ানো দরকার, তমুক খাতে বরাদ্দ বাড়ানো দরকার, কিন্তু সরকার অলরেডি কিন্তু বাজেটটা করে ফেলেছে, সেটা শুধু পেশ হবে। সেখানে অলরেডি পত্রপত্রিকার নিউজ অনুযায়ী আপনি 9 লক্ষ 30 হাজার কোটি টাকার একটা বাজেটে পরিচালন ব্যয় রেখেছেন 60 লক্ষ 30 হাজার কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয় হচ্ছে বাকিটা, অর্থাৎ দ্বিগুণেরও কম, মানে উন্নয়ন ব্যয়ের দ্বিগুণেরও বেশি হচ্ছে আপনার পরিচালন ব্যয়। 3 লক্ষ কোটি টাকা আপনি রেখেছেন উন্নয়ন ব্যয়, এবং সবচেয়ে যেটা বিস্ময়কর, এই উন্নয়ন ব্যয়ের 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ, যেটা অনির্দিষ্ট, আপনি কোথায় খরচ করবেন কেউ জানে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আপনি থোক বরাদ্দ রেখেছেন 1,70,000 কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 হলে এটা অর্ধেকের বেশি। এবং আপনি জানেন যে থোক বরাদ্দ নিয়ে সবসময়ই প্রশ্ন আছে যে এটা কোথায় খরচ হবে, কি হবে, এটা তো রাজনৈতিক বিবেচনা অনেক সময় খরচ হয়। আপনার মন্ত্রণালয়ে আপনি দিয়ে দিলেন, আপনার জেলার একটা স্যাংশন দিয়ে দিলেন। গত অর্থ বছর কত ছিল থোক বরাদ্দ? 10,000 কোটি টাকা। এর আগের অর্থ বছর ছিল 11,000 কোটি টাকা, এবার আপনি করছেন 1,70,000 কোটি টাকা। তার মানে 10 গুণ আপনি এক ধাক্কায় বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ এডিপি, যেটার দ্বারা আমাদের দেশে অবকাঠামো সহ অন্যান্য, আপনি অবকাঠামো না করলে এখানে ইনভেস্টমেন্ট আসবে কিভাবে? তাহলে এই যে উন্নয়ন ব্যয়, আপনি থোক বরাদ্দটা, এত বড় একটা থোক বরাদ্দ, মানে 1 লক্ষ কোটি টাকার কিছু বেশি থাকবে এবার এই অর্থ বছরে উন্নয়ন বরাদ্দ, বাকি সবই পরিচালন ব্যয় যেগুলো অনুৎপাদনশীল এবং থোক বরাদ্দ।
এরকম একটা বাজেট কিন্তু এবার হতে যাচ্ছে। IMF এর ঋণ সরকার পায় নাই, যেটা প্রথমে তাদেরকে আগের কিস্তি ফেরত দিয়ে দিল। তো আমাদের অর্থমন্ত্রী কিন্তু এসে এমনভাবে বললেন যে তিনি প্রায় একটা সমাজতান্ত্রিক দেশের বিপ্লবী একজন অর্থমন্ত্রী, যে আমাদের IMF এর লোন লাগবে না। Thank you. সংক্ষেপ করতে এবং জি। মানে IMF এর লোন লাগবে না কিরকম, যে আমরা কি IMF এর পেছনে পেছনে দৌড়াবো? কিন্তু সেই কিস্তিটা আপনি বাদ দিয়ে কিন্তু আমার নতুন কিস্তি দিকে যাচ্ছে, সেখানে শর্ত আরো কঠিন হবে। ফলে সার্বিক দিক থেকে সরকারের ভুল পলিসি কিন্তু পরিস্থিতিটাকে আরো কঠিন করে তুলছে। জি, আপনাদের দুইজনের কাছে দুটো প্রশ্ন আছে, সময় আছে 2 মিনিট, ওটা বুঝেই বলবেন, কিছু আমার কাছে উপায় নেই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজরাজ ঢাকা ইউনিভার্সিটি একটা কমপ্লিট করেছেন, শুনেছেন তো? পরে প্রত্যাহার করেছেন, কি বলবেন? প্রথম বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে সরকারি বিশ্ববিদ্যালয়, ফলে এখানে যদি কোনো ব্যর্থতা থাকে সরকারকে এটার দায় নিতে হবে। এখানে গবেষণা হয় না কেন? কারণ এটাকে দলীয় করা হয়েছে, এটাকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এখানে গবেষকের চাইতে বেশি মূল্য হচ্ছে তোষামোদকারীর। ফলে এইখানে যদি গবেষণা হয় না কেন এই প্রশ্ন যদি কেউ করেন, তাহলে আগে বলতে হবে যে গবেষণায় বরাদ্দ দেন কত টাকা, গবেষকদেরকে কি উৎসাহ দেন, এখানে কি আসলেই প্রকৃত অর্থে শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য রাজনীতিবিদরা যথেষ্ট পরিমাণে মনোযোগী ছিলেন। আর যে জায়গাটাতে উনি ভুল করেছেন সেটা হচ্ছে উনি এটার সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে তুলনা দিয়ে বলেছেন ওইখানে অনেক বেশি হয়। তো ওইখানে তো বেশি হওয়ারই কথা, কেননা ওইখানে এরকম রাজনীতি নাই। ওইখানে তারা বিভিন্ন র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার জন্য নিজে থেকে চেষ্টা করেন, কারণ ওইটার জন্য তাদের ভর্তি বাড়ে। যে ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে যত বেশি থাকে তারা বেশি টাকাও নিতে পারে এবং তাদের ভর্তির ইচ্ছুদের সংখ্যা বেড়ে যায়। ফলে আমার কাছে মনে হয় ববি পলিটিক্যালি ইনকারেক্ট একটা কথা বলে ফেলেছিলেন, কি তবে কথাটা মিথ্যা না। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই গবেষণায়, জ্ঞানে, বিদ্যার যে বিষয়গুলি রয়েছে সেখানে অনেকের চাইতে পিছিয়ে আছে, কিন্তু এই পিছিয়ে থাকার কারণটা সরকার নিজেই অনেক ক্ষেত্রে।